তখন ডিপার্টমেন্টের কাছে খবর যায়, ডিপার্টমেন্ট তখন তাকে রেস্কিউ করার চেষ্টা করে। গত পর্বে আপনারা এই অবধি দেখেছিলেন, বাকি গল্পটা এই পর্বে রয়েছে। দেখতে থাকুন এবং সুন্দরবনের বাঘ সম্পর্কে আরও নতুন কিছু তথ্য জানুন এই পর্বে। দাদা, আর একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আছে, আর একটা খুব গুরুত্বপূর্ণ কারণ আছে এটাই যে যখন কোনো বাঘ প্রেগনেন্সির সময় হয় বা বাচ্চা প্রসব করার সময় হয়, সেই সময়টা বাঘ কি করে, ও মানে পুরুষ বাঘের থেকে বাঁচার জন্য ও একটা সেফটি জঙ্গল জায়গা খোঁজে, যেখানে ওর বাচ্চাকে প্রসব করতে পারবে এবং তোমার খাদ্য খাবারের মানে সুবিধা হবে, এরকম জায়গাও খোঁজে। তো সেক্ষেত্রেও বাঘ কি করে, ওই দ্বীপান্তর করা অভ্যাস বললাম, তখন যখন ওর প্রসবের হয়, তখন ও কি করে লোকালয় সাইডে কিন্তু চলে আসে, আচ্ছা, যে এখানে ওর বাচ্চাকে প্রসব করব। এই একটা কিন্তু একটা মূল কারণের মধ্যে একটা কারণ। কিন্তু কিন্তু এখন দেখা গেছে, এখন আমরা মানে সুন্দরবনের ক্ষেত্রে বহু দেখেছি বর্তমানে এই কিছু বছর ধরে, যে সুন্দরবনের বাঘ আর কিন্তু ওরকম সিস্টেমে চলছে না। আমরা জানতাম সুন্দরবনের বাঘ মানে একাকিত্ব থাকাটাই বেশি পছন্দ করে, কিন্তু বেশ কিছু বছর ধরে দেখছি না, এটা এখন সেই সিস্টেমটা, অর্থাৎ যত জলবায়ু চেঞ্জ হচ্ছে তত এই সিস্টেমটা পাল্টাচ্ছে। কি পাল্টাচ্ছে, যে সুন্দরবনের বাঘ দলবদ্ধভাবে থাকার চেষ্টা করছে। আচ্ছা, দলবদ্ধভাবে কি বলতে চাইছো যে গত বছরে যে বাঘিনীটার সাথে তার সন্তানদের ছবি দেখা গেছিল অনেক বড় অবস্থায়, হ্যাঁ, সেই জিনিসটা, নাকি অনেক বড় হয়ে যাওয়ার পরেও বাচ্চাগুলো তার মায়ের সাথে ঘুরছে? না, এবার ব্যাপারটা হচ্ছে কি বলতো, ব্যাপারটা বা হচ্ছে মেল ফিমেল একসাথে রয়েছে? হ্যাঁ, সুন্দরবনে এটা দেখা গেছে, মেল ফিমেল দুটো বাচ্চা সব একসঙ্গেই তারা ঘুরছে। বহু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা তারা ফটো তুলেছেন, পেয়েছেন, বিভিন্ন পোজে পেয়েছেন। এবং এই যে এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ একটা মানে জলবায়ুর পরিবর্তনের জন্য এই সিস্টেমটা হয়েছে। আচ্ছা, এই যে সিস্টেমটা, এতে কি হচ্ছে, বাচ্চা বড় হয়ে যাচ্ছে, তবুও মা তাদেরকে ছাড়ছে না। আচ্ছা, ছাড়ছে না, এর পিছনে কারণটা হচ্ছে এরকমই, যে বাচ্চা যখন বড় হয়ে যাচ্ছে সে তো মায়ের সঙ্গে থেকে শিকার করাটাও শিখছে, একদম। ঠিক আছে। তখন কি হচ্ছে, আমাদের সুন্দরবনে যে ম্যানগ্রোভ, এই যে ম্যানগ্রোভ এত আটা যে জঙ্গল, এতে কিন্তু সত্যি কথা বলতে শিকার করতে গেলে ভীষণ তাদের কালঘাম ছুটাতে হচ্ছে। এবং তারা যদি দলবদ্ধভাবে শিকারটা করে, দলবদ্ধভাবে শিকারটা করে, তাহলে কিন্তু একটা শিকারে তাদের ওদের 3-4টে পেট চলতে পারে। মানে এইভাবে এরা সংঘবদ্ধ হচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে, এটাও একটা কিন্তু কারণের জায়গায় আসছে। আচ্ছা, আমি তো ভাবছিলাম অন্য হয়তো কোনো কারণ। বাঘের একটা নির্দিষ্ট সময় ও তো ওর মায়ের দুধ ছেড়ে দেয়, একদম ঠিক আছে। একদম। তারপরে ওর মা সাঁতার কাটার থেকে শুরু করে তোমার মানে শিকার করার থেকে শুরু করে খাওয়ানোর থেকে শুরু করে সমস্ত কিছু ওর মা ট্রেনিং করে, খুব ভালো ট্রেনিং করে। এটা যদি মানে দেখা যায়, চাক্ষুষ দেখা যায়, সত্যি একটা মানে খুব দুর্লভ একটা দর্শন করা যায়। আমরা দেখেছি যে এই যে দলবদ্ধতার জন্য আমরা যারা ফটোগ্রাফার বা যারা ফটোগ্রাফি করে তাদের কাছে এটা সুসংবাদ, এবং বাঘ যে এইভাবে অভিযোজিত হয়ে সংঘবদ্ধভাবে শিকার করছে সেই জিনিসটাও অনেকটা ভালো। তার কারণ হচ্ছে তুমি যেটা বললে, যে কারণটা যে একখানা যদি শিকার করে তাহলে একসাথে সবারই পেট ভরে যায়, এবং শিকারটাকে সে সংঘবদ্ধভাবে করলে খুব সহজেই করা যায়। অলোক, আমি ঝড়খালিতে আসছি বললাম এতগুলো বছর, আশা থেকেই এই পার্কটা দেখছি। তো আমার কৌতূহল ছিল এই পার্কটা নিয়ে, বা এখনো কৌতূহল আছে, যে এই পার্কটা কিসের জন্য তৈরি করা হয় মেনলি, আর কবে তৈরি করা হয়, বা এই পার্কটা তৈরি করার পেছনে মেন উদ্দেশ্য কি। এই এই তথ্যটা তুমি যদি আমাদের বন্ধুদের সাথে এবং আমাকেও শোনাও তাহলে খুব ভালো হয়। মানে এই পার্কটা 2007 সালে অনন্ত রায়, উনি এই পার্কটাকে মানে উদ্বোধন করেছিলেন। কি উপলক্ষে, যে সুন্দরবনের একদম সংলগ্ন জায়গায় একটা টুরিস্ট স্পট করার জন্য। যে এখানে একটা চিলড্রেন পার্ক আছে, চিলড্রেন পার্ক, এবং তোমার হচ্ছে গিয়ে কিছু দোলনা আছে, কিছু আছে, এবং ঘোরার জন্য একটা ওয়াচ টাওয়ারও ছিল, তখনকার সময় একটা ওয়াচ টাওয়ারও ছিল। আমিও উপরে উঠেছি। তো সেই সময় এটা করেছিল যাতে সুন্দরবনকে অনেক দূর থেকে দেখতে পারে। কিছু বিভিন্ন ফুল গাছ তখন ছিল। এবং তারপরে কিছু বছর পরে আমাদের
এই পার্কটাকে চিন্তা ভাবনা করা হলো, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেই চিন্তা ভাবনা করলো যে আমাদের সুন্দরবনে এত বাঘ আছে, যে হুম, এত বাঘ, এই বাঘগুলোকে যখন মানে অসুস্থ হয়ে যায় তাদেরকে নিয়ে যেতে হয় আমাদের আলিপুর চিড়িয়াখানায় চিকিৎসার জন্য। হুম, এই এতৎ অঞ্চলে কোথাও মানে টাইগার রেস্কিউ সেন্টার গড়ে ওঠেনি। হুম, তখন ডিপার্টমেন্ট চিন্তা করলো যদি সুন্দরবন ঝড়খালিতে হুম, যদি এরকম একটা রেস্কিউ সেন্টার করা যায়, হুম, তাতে আমাদের মানে ডিপার্টমেন্টের অনেক সুবিধা হয়, বা বাঘগুলোকে আবার সুস্থভাবে জঙ্গলেও ফেরানো যায়। তখন ডিপার্টমেন্ট চিন্তা করলো, চিন্তা করে এটাকে এর মানে কাজ শুরু হয়, মানে বামফ্রন্ট আমলে, সেই তখন 2010 9-10-এর দিকে, তখন এখানে টাইগার রেস্কিউ সেন্টারের পরিকল্পনা শুরু হয়। শুরু হওয়ার পরে তারপরে এই টাইগার রেস্কিউ সেন্টার উদ্বোধন হয় 2015 সালে। আমাদের এখনকার বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই টাইগার রেস্কিউ সেন্টারের শুভ সূচনা হয়। এবার তারপরে টাইগার রেস্কিউ সেন্টারের যে চিকিৎসার যে ধরন, হুম, হুম, সেটা এত সুন্দর, হুম, এত মানে ডিপার্টমেন্টের কাছে এত সুন্দরভাবে সাড়া ফেলেছে। হুম। টোটাল ডিপার্টমেন্ট তখন চিন্তা করলো যে যদি এখানে মানে রেস্কিউ সেন্টার করার পাশাপাশি আমরা যদি এই আমাদের সুন্দরবনের যদি একটা জু করা যায়। জু আচ্ছা। কি, এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ মানে ম্যানগ্রোভের মধ্যেই থাকবে হুম, অ্যানিমাল হুম, গুলো, হুম, এবং চারিদিক দিয়ে ঘেরা থাকবে এবং হুম, জোয়ার ভাটা খেলবে। হুম, হুম। এবার মানে আহ আমার সামনের দিকে যে পুকুরটা আছে, এই যে পুকুরটা রয়েছে বা এই যে জলাশয়টা রয়েছে, এটা পুরো রাউন্ড করে রয়েছে, পুরো রাউন্ড করে, কিন্তু এখানে কি জোয়ার ভাটা খেলে? হ্যাঁ এখানে জোয়ার ভাটা করে, মানে এবং এর মধ্যে কুমিরও রাখা আছে। আচ্ছা, এর এর মধ্যে মধ্যে কুমিরও রাখা হ্যাঁ, রয়েছে, সেটা আহ, সেটা কি এখানে রেস্কিউ করে আনা হয়েছে হ্যাঁ নাকি? কিছু রেস্কিউ করে আনা হয়েছে। আচ্ছা। এবার আর এটার সাথে কি নদীর কানেকশন রয়েছে? হ্যাঁ, নদীর মানে কানেকশন ন্যাচারাল একখানা ইয়ে করার চেষ্টা করা করার হয়েছে চেষ্টা এখানে। করে। অর্থাৎ তখন চিন্তা হলো ডিপার্টমেন্ট থেকে যে এটাকে একটা সুন্দরবনের সুন্দরবন তথা পৃথিবীর মধ্যে একটা নজিরবিহীন জু করার, যা পৃথিবীর অন্য কোথাও নেই, যে ম্যানগ্রোভ জু। ম্যানগ্রোভ জুর কথার অর্থ হচ্ছে কি, জোয়ার ভাটা খেলবে, ম্যানগ্রোভ গাছ থাকবে, তার মধ্যেই ম্যানগ্রোভের যত অ্যানিম্যাল আছে সব অ্যানিম্যাল গুলো থাকবে। এবং যে হারে যেভাবে সুন্দরবনের পর্যটকের সংখ্যা দিনকে দিন বেড়ে যাচ্ছে, হুম, হুম। তারা জঙ্গলে হয়তো ঘুরে বাঘ দেখতে পাচ্ছে না, সারা জঙ্গল ঘুরে আসলো, জঙ্গল ঘুরে হয়তো বাঘ দেখতে পাচ্ছে না, কিন্তু আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারই ঝড়খালিতে আছে, এসে তারা দেখতে মানে পাচ্ছে। অ্যাকচুয়ালি যেগুলোকে রেস্কিউ করে আনা হয় সেইগুলোই এখানে থাকে রেস্কিউ, হ্যাঁ এবং এর সেগুলোই থাকে, চিকিৎসা হয়। মানে সেগুলো চিকিৎসা হয়। এটাকে বলা যায় পার্টলি জু এবং পার্টলি রেস্কিউ সেন্টার। রেস্কিউ সেন্টার, এবং তাদেরকে সুস্থভাবে রেস্কিউ করে আবার তাদেরকে একদম ভালোভাবে একদম জঙ্গলে ছাড়া হয়, যে যার ভিডিও অনেক সময় আমরা সংবাদ মাধ্যমে দেখে থাকি। হ্যাঁ। এতক্ষণ অলোকের মুখে আপনারা শুনলেন সুন্দরবনের বাঘের স্বভাব এবং তাদের যে চরিত্র সেগুলো কেমন। গল্প আরও হবে, আরও অনেক কিছু জানবো সুন্দরবনের বাঘের সম্পর্কে। তার আগে চলুন একটু দেখে নিই সুন্দরবনের ঝড়খালিতে যে পার্কটি রয়েছে সেই পার্কটি কেমনভাবে সাজানো হয়েছে, এর বাইরের দিকটা কেমন, প্রবেশদ্বার কেমন, এই পার্কে ঢোকার জন্য কত টাকা টিকিট লাগে এবং এই পার্কের আশেপাশে যে পরিবেশ রয়েছে সেই পরিবেশও চলুন একবার ঘুরিয়ে দেখাই। আমার ঠিক ব্যাক সাইড, মানে ঠিক এই জায়গা থেকে এই পার্কের এন্ট্রান্স। কিছুটা আসার পর আপনাদের সামনে একটা জলাশয় চোখে পড়বে। সেই জলাশয়ের মধ্যে, আমি ক্যামেরা থেকে কতটা ভালো দেখাতে পাচ্ছি আমি বলতে পারবো না, এই জলাশয়ের মধ্যে সুন্দরবনের জনজীবন, পশু পাখি, মানুষ এবং জীবিকা খুব ছোট করে বোঝানো রয়েছে।
আর ঠিক এর উল্টো দিকে পার্কের প্রবেশদ্বার, 8:30 থেকে বিকেল 4টে অবধি এই কাউন্টার খোলা থাকে, মানে পার্ক খোলা থাকে। পার্কে প্রবেশের জন্য এখান থেকে 30 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে, তারপরে আপনারা পার্কের মধ্যে প্রবেশ করতে পারবেন। পার্কে ঢুকতেই প্রথমে আপনাদের যে জিনিসগুলো চোখে পড়বে, সেই জিনিসের মধ্যে লেফট হ্যান্ড সাইডে আমার রয়েছে যে আমরা যে কত প্রকার বাঘ জানি, মানে আমি বলছি লেপার্ড না, টাইগার, সেইগুলো এইখানে রয়েছে। প্রথমে একদম উপরে লেফট হ্যান্ড সাইডে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, যার জন্য আমাদের সুন্দরবন বিখ্যাত। তারপর সুমাত্রান টাইগার, একটু হিউজ সাইজের হয়। সাউথ চাইনা টাইগার, মালায়ালান টাইগার, ইন্দো চাইনিজ টাইগার অ্যান্ড সাইবেরিয়ান টাইগার। রাইট হ্যান্ড সাইডে রয়েছে যে সুন্দরবনে যে গাছগুলো এই আবহাওয়ায় বেড়ে উঠেছে এবং যার জন্য এই জায়গা বিখ্যাত, সেই গাছগুলো। তার মধ্যে রয়েছে কেওড়া, দুদুল, গর্জন, গেওয়া, গোলপাতা, কাঁকড়া, কেওড়া, সুন্দরী। আর একটু সামনের দিকে যদি আমরা এগিয়ে যাই, অনেক ডিটেলসে এইখানে বাঘের ছবি সমেত অনেক কিছু রয়েছে এবং পার্কের কিছু নিয়মাবলী রয়েছে, যে নিয়মাবলীগুলো আমরা যারা পর্যটকরা এখানে আসি তাদেরকে মেনে চলার জন্যই জানানো হয়েছে। আমি এখন সোজা এগিয়ে যাচ্ছি বাঘের খাঁচার দিকে, প্রচন্ড এক্সাইটেড বাঘ দেখার জন্য। দেখি বাঘ দেখা যায় কিনা। অলরেডি এখানে বেশ কিছু পর্যটক বা আহ, আহ, বেশ কিছু পর্যটক চলে এসছে, তারাও আমার মতো উৎসাহিত বাঘ দেখার জন্য। এই আমার সামনের দিকে রয়েছে বাঘের খাঁচা, চলুন সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি। এই খাঁচাটার মধ্যে সোহন নামের একটা পুরুষ বাঘ রয়েছে। চেষ্টা করে দেখছি যে তাকে দেখানো যায় কিনা। একটা জিনিস লক্ষ্য করুন, এই যে বাঘ রাখার জায়গাটা বা বাঘ যেখানে থাকে, আমি রয়েছি একটা মোটা লোহার গ্রিলের বাইরে, তারপরে রয়েছে একটা জলাধার, তার ঠিক পরেই আবার একটু ফাঁকা জমি, তারপরে আবার উঁচু করে জাল দিয়ে ঘেরা। হ্যাঁ, খুব দূরে দেখা যাচ্ছে রয়েছে, আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি, ক্যামেরায় ধরতে পারছি না। আমি বড় ক্যামেরাটা নিয়ে এসে দেখছি যে এখান থেকে, বড় ক্যামেরাটা নিয়ে এসে চেষ্টা করছি আপনাদের দেখানোর। আমি এক্সাইটেড বাঘের ভিডিও করার জন্য, আপনাদেরকে বাঘ দেখানোর জন্য আমি ক্যামেরাটা আনতে যাচ্ছি। সঙ্গে থাকুন, সাথে থাকুন, বাঘ আপনাদেরকে দেখাবো। বাঘ থাকার জায়গা ক্রস করে আরেকটু সামনের দিকে এগোলে আপনাদের চোখে পড়বে হরিণ থাকার জায়গা। বেশ কয়েক জোড়া হরিণ দম্পতি এখানে সুখে স্বচ্ছন্দে রয়েছে। পার্কের কর্মীরা এদের পরিচর্যায় কোনো ত্রুটি রাখেনি। কখনো কখনো বাঁদরও চলে আসে হরিণের খাবারে ভাগ বসাতে। রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও সুন্দরবনে আরো কয়েক প্রকার ক্যাট প্রজাতির প্রাণী দেখা যায়। তার মধ্যে একটা হলো লেপার্ড ক্যাট, একটা জঙ্গল ক্যাট আর ফিশিং ক্যাট। তারও এখানে একটা ব্যানার রয়েছে
একবার আপনারা দেখে নিন। একদম নিচের দিকে জঙ্গল ক্যাট, উপর দিকে তুললে ফিশিং ক্যাট, লেপার্ড ক্যাট, আর তাদের ঠিক ওপরেই রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। জঙ্গল ক্যাট ছাড়া অন্য ক্যাটের আমার কাছে বিশেষ ছবি নেই, যেমন লেপার্ড ক্যাট এবং ফিশিং ক্যাট। কোনোদিন হয়তো বনবিবির আশীর্বাদে সেগুলোর সাথেও দেখা হবে এবং তাদের ছবিও আমি করতে পারবো, আপনাদেরকে দেখাতে পারবো। পার্কের মধ্যে এই গাছটা যে দেখছেন, নাম গোলপাতা হলেও খুব এর সুন্দর। পাতা কিন্তু গোল না, নারকেল গাছের মতো পাতা হয়। অলোক আমাকে এর সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। অলোক, আমার বেশ কিছু বন্ধু বান্ধব আছে যারা, বা পরিচিত আছে যারা সুন্দরবন, আমার মুখ থেকে সুন্দরবন ঘোরার কথা শুনেছে বা আমার ফেসবুক প্রোফাইলে দেখেছে, তারা আসতে চায়। তো আমরা যেভাবে করি সেইভাবে করাটা তাদের কাছে টাফ। কিন্তু আহ আহ, যদি এরকম কোনো লোক উৎসাহী হয় যারা সুন্দরবন ট্রিপ করবে, তাদের জন্য কি ব্যবস্থা আছে? ঝড়খালিতে এলে, ঝড়খালিতে তো এই পার্কটা আছে, এটা দেখলো, এছাড়া যদি নদীতে যেতে চায় যদি সেক্ষেত্রে। ঝড়খালিতে আসার অ্যাড্রেসটা প্রথমে বলে দিই। ঝড়খালিতে আসতে গেলে প্রথমে শিয়ালদা টু ক্যানিং ট্রেন, ট্রেন থেকে ওখানে থেকে আমাদের ক্যানিং থেকে SD 33 বাস, বাসে করে পুরো ঝড়খালি মূল বাজারে নামিয়ে দেবে। ঝড়খালি বাজার থেকে টোটো বা অটোতে করে একদম নদীর সাইডে ঝড়খালি পার্ক, এখানে আমরা চলে আসার পরে এখানে পার্কটা ভিজিট তো হয়েই যাচ্ছে। এখানে বাঘ আছে, কুমির আছে এগুলো, এবং পার্কের পরিবেশ এবং কিছু পাখিও রাখা আছে, সেগুলো দেখতে পারবে। তার পাশাপাশি এখানে যারা সুন্দরবন ভ্রমণ বোর্ডে করে করতে চায় তাদের জন্য ব্যবস্থা আছে, খুব ভালো ব্যবস্থা আছে। এখানে ভালো হোটেলও আছে, হুম হুম, আর আস্তে ভালো, আস্তে চোখে পড়ছিল হ্যাঁ, সেগুলো। ভালো হোমস্টেও আছে, এবং তাদের পরিষেবাও খুব ভালো। সেই সঙ্গে এখানে যে সমস্ত বোর্ড আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পারমিশন দেওয়া হয়, সেই পারমিশন নিয়ে আহ, মানে এখান থেকে সুবিধাটা হচ্ছে আমাদের ঝড়খালির থেকে টাইগার রিজার্ভ, যেখানে বাঘ এবং ওয়াইল্ড লাইফের প্রভাব সবচেয়ে বেশি, প্রবণতা সবচেয়ে বেশি, সেই জায়গাটা আমাদের কাছাকাছি পড়ে যাচ্ছে দোবাকি। এখান থেকে, দোবাকি। হ্যাঁ, এখান থেকে আমরা বোট ভাড়া করে দোবাকিও যেতে পারবো, ঠিক হুম আছে। হুম। এবং সেখানে গিয়ে সুন্দরবনের মূল দ্বীপ মানে কোর এরিয়াগুলো ভিজিট করা যায়, ঠিক আচ্ছা। আছে। এবার মূলত কেমন ধরনের তারা আসবেন, দেখো সুন্দরবনের ট্রিপ, মানে আমরা আমাদের বিচারে 3 ধরনের ট্রিপ হয়, ঠিক আছে। 3 ধরনের ট্রিপের মধ্যে কিছু মানুষ আসে, বয়স্ক যারা, হুম তারা হুম সুন্দরবনের বৈচিত্র্যময় পরিবেশটাকে উপভোগ করার জন্য। হুম। তো এই বৈচিত্র্যময় পরিবেশটাকে উপভোগ করার জন্য আসে তারা, বয়স্ক মানুষরা। যে সমস্ত টুরিস্ট স্পটগুলো আছে, এরকম আগেও বলেছি, সজনেখালি, সুধন্যখালি, দোবাকি, নেতিদোপানি, বুড়ির ডাবরি, বনি ক্যাম্প, কলস, হলদিবাড়ি, এই যে ক্যাম্পগুলো আছে, এই ক্যাম্পগুলোতে তারা, ঝড়খালিও একটা ক্যাম্প, ভিজিট পর্যটক কেন্দ্র। তো এই যে জায়গাগুলো তারা হচ্ছে ঘুরতে চায়, এই বয়স্ক মানুষগুলো, তারা খাওয়া দাওয়া করে। আর এক ধরনের মানুষ আছে ফ্যামিলি, হুম হুম ফ্যামিলি হুম নিয়ে হুম আসে। হুম তারা চায় এই সব পর্যটক কেন্দ্রগুলো তো ঘুরবোই, সব হুম জায়গায় হুম এগুলো হুম। টাচ করব, এবং তার সঙ্গে সঙ্গে আমরা খাওয়া দাওয়াটাও ভালো করবো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা খাওয়া দাওয়ার আচ্ছা। পিছনে তারা একটা, এই 2 ধরনের মানুষ গেল। আর এক ধরনের মানুষ আছে যারা মানে সুন্দরবনের ওয়াইল্ড লাইফ কে উপভোগ করতে, সুন্দরবনের ওয়াইল্ড লাইফ উপভোগ করার জন্য যারা আসে, তারা হচ্ছে বেশিরভাগ সংখ্যক হয় ফটোগ্রাফার, হুম ওয়াইল্ড হুম লাইফ হুম ফটোগ্রাফার, ওয়াইল্ড লাইফ লাভার যাদেরকে হুম। আমরা বলি, এই ধরনের আছে। এই ধরনের ট্রিপগুলো আমাদের মানে বিশেষ করে আমি এগুলো করে থাকি, ঠিক আছে। আচ্ছা। এগুলো করে থাকি, তাহলে যারা আসবে, যারা যদি এসে ঝড়খালি উদ্দেশ্যে এসে সুন্দরবন ভ্রমণে যায়,
তাহলে ঝড়খালির থেকে এই ট্রিপটা করা সম্ভব আমার পক্ষে। আচ্ছা, এবার এইখানে আমি আরো একটা কথা বলি, সেটা হচ্ছে তুমি বললে যে তুমি যাদেরকে ঘোরাও তারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ম্যাক্সিমামটা। তো সাধারণ মানুষ যদি ঘুরতে যেতে চায়, তুমি কি সেইটা ব্যবস্থা করে দিতে পারবে না? কারণ আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা ঘুরতেই হয়তো পছন্দ করে, এই আমার সাথে হয়তো আসতো, কিন্তু তার বাড়িটা অনেকটা দূরে হয়ে যাওয়ার জন্য সে আমার সাথে এবারে আসতে পারলো না। সে যদি কখনো আসতে চায়, যে সুন্দরবনকে দেখতে চায় তার মতো করে, তো সেক্ষেত্রেও তো সেটা সম্ভব। না, হ্যাঁ, অবশ্যই সম্ভব। কিন্তু আমি সবাইকে মানে এটাই সাজেস্ট করব, হুম হুম সুন্দরবন খুব মানে একটু এক্সপেন্সিভ জায়গা। কারণটা হচ্ছে গিয়ে একটু ধারণা দিই। কারণটা হচ্ছে একটা বোট বোট হুম ভাড়া হুম করা হয় প্রায় 5,000, 7,000, 8,000, 10,000 হুম এরকম হুম ভাবে বোট ভাড়া করা হয়। হুম তারপরে তার আবার পারমিশন, হুম হুম তারপরে সারাদিন যখন জঙ্গলে থাকা হচ্ছে হুম তার খাওয়া দাওয়া, হুম ঠিক আছে। হুম হুম এবার এই সব করতে গেলে একটু ব্যয়বহুল আর কি। হুম তার জন্য আমি সাজেস্ট করব তাদেরকেই, যে আমি তাদেরকে এই ট্রিপগুলো করানো আমার পক্ষে সম্ভব। হুম। এবং তাদেরকে বলবো তারা যদি একটু গ্রুপ ওয়াইজ আসে, আচ্ছা, ঠিক আছে, গ্রুপ ওয়াইজ আসলে 8 জন 10 হ্যাঁ জন তাহলে, হলে তাহলে তাদের খরচাটা কম হয়। খরচাটা কম হয়, এটাই বলতে চাইছি। খরচাটা কম হয়, তাদের ঘুরতেও ভালো লাগে। আচ্ছা, তো এতক্ষণ শুনলেন অলোকের মুখে এখানে থাকারও কোনো অসুবিধা নেই, যদি বায়োডাইভার্সিটি, সুন্দরবনে বায়োডাইভার্সিটি ঘুরতে হয় বা নদীতেও ঘুরতে হয়, সেই ব্যবস্থাও করা যাবে। এবং আমি ডেসক্রিপশনে অলোকের নাম্বার দিয়ে দেবো, ফেসবুক প্রোফাইলও দিয়ে দেবো। আপনারা সরাসরি ওর সাথে যোগাযোগ করে ওর থেকে ডিটেলসে জেনে নিতে পারবেন। অলোক, আর একটা আমি প্রশ্ন করি। আমার বাবাও এখানে এসেছিল গত মাসখানেক আগে, মধু নিয়ে গেছিল। তো মধুটা ফ্রিজে রাখা হয়েছিল, এবং আমি মধুটা একবার দুবার খাওয়ার পর, আমি যেহেতু সুন্দরবনের পিওর মধু খেয়েছি, আমার খেয়ে দেখে বাবাকে বলেছিলাম যে এই মধুটা ভালো না, কারণ এটা মিলাবাট কিছু আছে, ভেজাল কিছু আছে। এবং আমার কথাটা মিললো আরো কয়েক মাস বাদে গিয়ে, মধুটা জমতে শুরু করেছিল। তো অনেকেই এরকম আসে সুন্দরবনে ঘুরতে, মধু কিনে নিয়ে যায় আনন্দের সাথে, যে সুন্দরবনে খাঁটি মধু নিয়ে যাচ্ছি, কিন্তু কয়েক মাস বাদে এরা বুঝতে পারে যে এই মধু টা ঠিক নয়। তো আমি বলতে চাইছি যে এখানে এলে, এই যে বাইরের দোকানগুলোতেও মধু দেখলাম, আমার দেখে মনে হয়েছে মধুগুলো, আমি আহ, তাদেরকে তাদেরকে নিয়ে নেগেটিভ কিছু বলছি না, তবুও সচেতনতার জন্যই বলছি যে কেউ যদি মধু সত্যিই কিনতে চায়, তো কিভাবে সে সেই মধুটা পেতে পারে? দেখো, সুন্দরবনের মধু মানে সুন্দরবনের বিভিন্ন প্রকারের মধু আছে, ঠিক আছে। মধু সম্পর্কে যখন প্রশ্ন তুললে সেইভাবে বলি, বিভিন্ন প্রকারের মধু আছে। এক হচ্ছে গিয়ে আমাদের সুন্দরবনের খলসে ফুলের মধু, যা পৃথিবী বিখ্যাত। হুম খলসে ফুলের মধু সুন্দরবনে যে ম্যানগ্রোভ বনভূমি, তার একটা আহ, গাছ, খলসে ফুল। এই খলসে ফুলের মধু, খলসে ফুলের মধু কেন বলা হয়? খলসে ফুলের মধুটা আহ, মানে ম্যানগ্রোভের যে ফুল ফোটে, তার বেশ কিছুদিন আগে সবার প্রথমে এই খলসে ফুলের মধুটা ফোটে। খলসে ফুলটা ফোটে, তার থেকে যে মৌমাছি কালেকশন করে, সেইটাই হচ্ছে মধু। এবার এই খলসে ফুলের মধুটা প্রথমে সাদা হয়। সাদাতে মনে হবে যে মধুটা যখন সংগ্রহ করা হয়, তখন মনে হবে যে চিনির জল, হুম চিনির জল যে জাল দেওয়ার পরে যে হুম গাঢ় যে রসটা তৈরি হয়, হুম সেরকম দেখাবে। হুম কিন্তু তুমি তখন প্রথমেই ঘাবড়ে যাবে যে এটা যে চিনির জল জাল জাল দিয়ে আমার কাছে নিয়ে এসছে। না, ওই মধুটা বেশ কিছুদিন রাখার পরে, হয়তো মাসখানেক বা 1.5 মাস রাখার পরে, ওই মধুটার গায়ে আস্তে আস্তে লালচে ভাব আসবে। এই এক ধরনের মধু। আর তারপরে কি হচ্ছে, সুন্দরবনের এই খলসে ফুল ফোটার পরপরই আবার বিভিন্ন রকমের ফুল ফোটা শুরু করছে। তখন কি হচ্ছে, তারপরে ওই মধুটার রং লালচে আসছে, লালচে আসছে। এইবার যেহেতু বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছে বলে। কালেক্ট করছে বলে, এবার সেটাকে লালচে আসছে। সেটা তখন তুমি দেখলে মনে হবে না এটা মধু, ঠিক আছে। এইবার আর এক ধরনের মধু হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে বাণিজ্যিকভাবে যে বাক্স বসানো হয়, সেই বাক্সের মধু
মানে নদী বাউন্ডারিতে বসানো হয়, সেই বাক্সের মধু সংগ্রহ করে। এটা নয় যে বাক্সের মধু খারাপ, বাক্সের মধুও ভালো, কিন্তু তাদের কিছু সিস্টেম আছে, সেই সিস্টেম মেনে যদি তারা করে তাহলে বাক্সের মধুটাও ভালো। ঠিক আছে, এই 3 ধরনের মধু পাওয়া যায়। এবার তুমি যে বললে যে মধু খারাপ বা মধু জমে যাচ্ছে, হ্যাঁ, মধু কোনগুলো জমে যায় বা কোন মধু আহ, খারাপ রেজাল্ট তুমি পেয়েছো, সেটা তোমাকে দুটো কারণ এখানে বলি। মধু সুন্দরবনের যদি অরিজিনালি সুন্দরবন থেকে কালেকশন করা হয় যে মধু, কোনো মধুই ভালো মানে খারাপ নয়, প্রতিটা মধুই ভালো। ঠিক আছে, প্রতিটা মধুই ভালো, কিন্তু তাকে প্রসেসিং করে রাখা আর তাকে খাওয়া, সেই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। কি পদ্ধতি? আমরা আমাদের যে ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে যে খলসে ফুলের মধু বা অন্য ফুলের মধু সংগ্রহ করা হয়, সেই সংগ্রহের মধুগুলো আম, মানে ডিপার্টমেন্টের কাছে আসে, তারপরে সেটা আহ, মানে বিক্রি হয়, বিক্রিযোগ্য। আচ্ছা। ঠিক আছে, এবার এই মধুটা মানে যারা কালেকশন করে যারা মৌলি আছে, তারা কি হুম। করে, চাক ভাঙে। চাক ভেঙে তারা কি করে, ওই চাকটাকে বা অর্থাৎ মানে মোম সমেত যে চাকটা থাকে মধু ভরা, হুম। সেইটাকে ভালোভাবে হাত দিয়ে নিংড়ায়। হুম। হাত দিয়ে নিংড়িয়ে তারপরে 2 হাত দিয়ে ভালো করে রগড়ে 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 এবং বল মতন তৈরি করে, ছোট ছোট হুম। তৈরি করে, তারপরে কি করে ওইটাকে আবার একটা মানে নেটে করে ওটাকে আবার ভালো করে নিংড়িয়ে এবার কি হচ্ছে, ওই যে যখন নিংড়ানো হচ্ছে, হুম। তখন ওখানে ক্ষুদ্র 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 মোম থেকে যাচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র মোম থেকে যাচ্ছে কিছু মোম থেকে দাঁড়াতে, তারপরে কি করে ওই নেট দিয়ে ভালো করে ছ্যাঁকা হয়। হুম। ছ্যাঁকার পরেও মোম থেকে যায়, হুম। একদম ছোট ছোট মানে হুম। কণা থেকে যায়। এইবার যখন ওই মধুটা যখন বাজারে বিক্রিযোগ্য হচ্ছে, হুম। তখন কি হচ্ছে, ওই মোমটা কিন্তু ওর মধ্যে থেকে যাচ্ছে। এটা হুম। যখন থেকে যাচ্ছে ওই মোমটা যখন তুমি এক জায়গায় মানে বিশেষ করে আমাদের সুন্দরবনের মধু, হুম। মানে আমাদের সুন্দরবনের জলীয় বাষ্পের সংখ্যা মানে পরিমাণ বেশি হওয়াতে হুম। হুম। আমাদের সুন্দরবনের মধুতেও জলীয় বাষ্পর মানে অর্থাৎ জলের ভাগটা একটু বেশি। হুম। এটা কিন্তু কোনো মানুষ যে জল মিশাচ্ছে এরকম নয়, হুম। এটা প্রকৃতির সিস্টেম। না, মধুর সাথে আমার মনে হয় যে জল সেইভাবে মেশে না। বেশি না। এবার মধুতে এবার বলি সেটাই, যে মধুতে যদি জল মেশানো হয় কিছুদিন রেখে দেওয়ার পরে মধুটা নষ্ট হয়ে যাবে, একদম। গেজা উঠে নষ্ট হয়ে যাবে, একদম। একদম। একদমই নষ্ট হয়ে যাবে। এবার তার জন্য জলীয় বাষ্পের সংখ্যা বেশি থাকার জন্য এই যে মধুটা তুমি যখন ফ্রিজে রাখছো, হুম। ঠিক আছে, তখন কি হচ্ছে, যখন যে বোতলে করে রাখা হচ্ছে, হুম। সেই বোতলের মধ্যে ঘেমে, অর্থাৎ বুঝতে পেরেছি। ঘেমে ওর ভিতরে জলটা প্রবেশ করছে। জলটা যখন প্রবেশ করছে ঘেমে 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 অল্প 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 করে যখন অনেক জলটা প্রবেশ করছে, তখন কি হচ্ছে, ওই যে ভিতরে বলেছিলাম যে মোম থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র মোম, সেটাই ওটা তো আস্তে জমে আস্তে যাচ্ছে। থিতিয়ে যাচ্ছে। হুম। ওটা হুম। যখন থিতিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে জলটা ঢুকছে, হুম। জলটা ঢোকার পরে ওই ফ্রিজের সেটাকে একদম জমে যাচ্ছে। তার মানে কি বলতে চাইছো যে আহ, মধুকে ফ্রিজে রাখা যাবে না? একদমই না। মধুকে তুমি এখান থেকে যে যে পাত্রে কালেক্ট করছো, হুম। সেই পাত্রে কালেক্ট করে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে এখান থেকে কালেক্ট করো। কালেক্ট করার পরে তুমি তোমার বাড়ি নিয়ে যাও। হুম। বাড়ি নিয়ে গিয়ে সেই মধুটাকে ভালো একটা কাঁচের জারে পরিষ্কার করে, কাঁচের কাঁচের জার। জারটা, হ্যাঁ, কাঁচের জারে ভালো করে পরিষ্কার করে ভালো করে মুছে, যাতে এক ফোঁটাও এক বিন্দু জল না থাকে, হুম। সেই তার মধ্যে মধুটাকে ঢেলে রাখো। সেখান থেকে তুমি নর্মাল টেম্পারেচারে যেরকম ঘরে আচার রাখা হয়, হুম। যেরকম হুম। ঘি রাখা হয়, এরকম ভাবে তুমি হুম। রেখে দাও। সেইখান থেকে তুমি নিয়ে প্রতিদিন সংগ্রহ করো, প্রতিদিন হুম। খাও আর কি। হুম। তাতে কোনো রূপ কোনো সমস্যা নেই। এই সুন্দরবনের মধু তুমি যদি ওই কাঁচের বোতলে ওরকম সিস্টেমে রেখে দিতে পারো, তুমি এক দু দু বছর তুমি ভালোভাবে খেতে পারবে। তা বলে কি তুমি বলতে চাইছো এখানে যত দোকানে যে মধু পাওয়া যায় সব মধুই সব খাঁটি? মধুই ভালো, সব মধুই ভালো, কিন্তু সিস্টেমেটিক যদি রাখা হয়। আমি কোনো বিতর্কমূলক কোনো কিছুর মধ্যে যাচ্ছি না। আমি আহ, অনেকেই অনেক রকম ভাবে মধু বিক্রি করে বা মধু এখানে সুন্দরবনে পাওয়া যায়। অলোক যেটা বললো যে হয়তো প্রসেসিং বা তাকে স্টোর করা ভুলের জন্য হয়তো মধুতে প্রবলেম হয়েছে, কিন্তু সুন্দরবনে মধু খাঁটি মধু। তো আমি অলোকের থেকে জানতে চাইছি যে অলোক, কেউ যদি সত্যিই খাঁটি মধু কিনতে চায়
তুমি কি তার ব্যবস্থা করে দিতে পারবে? তুমি তো অবশ্যই। এখানকার বাসিন্দা, অনেকদিন ধরে রয়েছো, এবং আমি যতদূর জানি তোমার মধু সম্পর্কে বেশ কিছুটা নলেজ রয়েছে, কথা বলে বুঝলাম। এবং হয়তো আমি দেখেওছি যে তুমি মধু নিয়ে কাজ করছো। তো এই সম্পর্কে কিছু বলো। মানে বলার মধ্যে একটাই যে সুন্দরবনের সবচেয়ে বেস্ট এবং নাম্বার ওয়ান কোয়ালিটির মধু হচ্ছে খলসি ফুলের মধু। হুম। এই আমি মূলত কাজ করি এই খলসি ফুলের মধুটা নিয়ে, আচ্ছা। ঠিক আছে? যাতে আমার কোনোরূপ কোনো বদনাম না হয়, আমি হ্যাঁ। কোয়ালিটি ভালো দেবো, হুম। মানুষ মানে তাতে খেয়ে তৃপ্তি পাবে। হুম। সেই জায়গাটা দাঁড়িয়ে আমি সুন্দরবনের খলসি ফুলের মধুই হুম। আমি আমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা আছে, যারা আমার খুব কাছের লোক, তারা হুম। আমার কাছে বলে, তাদেরকে আমি মধু তাদের হোম ডেলিভারিও করে করে দিই আর কি। আচ্ছা, বাহ ঠিক আছে, বাহ। হোম ডেলিভারিও করে দিই। সে অনলি ফর আমার কাছে অন্য কোনো মধু পাবে না, শুধুমাত্র খলসি ফুলের মধু। এবং মানে টাইগার রিজার্ভের বিভিন্ন প্রান্তের পুরো আচ্ছা। খলসে ফুলের মধু, আমার বাছাই করা মধু আমার কাছে। আচ্ছা। ঠিক আছে? এইবার এই মধুগুলো আমি হোম ডেলিভারি করে থাকি। এবং আমার নিজস্ব ফেসবুক পেজও আছে, হুম। তার নাম হচ্ছে রয়্যাল ম্যানগ্রোভ। অবশ্যই দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, রয়্যাল ম্যানগ্রোভে আপনারা ভিজিট করুন, দেখুন সেখানকার অনেক মানুষের, ডিটেলস এখানে পেয়ে যাবেন। মানুষ যারা নিয়েছেন মানে তাদের মধু, রিভিউটাও অবশ্যই পাবেন। রয়েছে হুম, নিশ্চয়ই ওখানে। অবশ্যই। আমার নিজস্ব গুগল পেজ আছে রয়্যাল ম্যানগ্রোভ বলে, ফেসবুক পেজ আছে, আমার নিজস্ব অ্যাকাউন্ট আছে অলোক পাল, তাতেও আমি অ্যাড দিই। তো সেই জায়গা দাঁড়িয়ে আমি বলবো যে আপনাদের যদি সত্যি খাঁটি মধুর প্রয়োজন হয়, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আপনি আপনার বাড়ি বসেই সুন্দরবনের খাঁটি মধু পেয়ে যাবেন। এর মাঝে আর একটা কথা বলছি, সুন্দরবনে মধু শুধু নয়, সুন্দরবনে আর দুটো জিনিস বিখ্যাত আমাদের, বা বাড়ির কাছে এর প্রচুর কারখানা রয়েছে। সেটা হচ্ছে প্রথম কাঁকড়া। কাঁকড়া। আগে ছিল গলদা বা বাগদা, হুম হুম। তারপরে এখন যেটা চলছে কাঁকড়া। খুব বড় বড় সাইজের সুন্দরবনে খুব সুস্বাদু কাঁকড়া সেইগুলো পাওয়া যায়। তো সেই জিনিসেরও কি তুমি ব্যবস্থা করে দিতে পারবে? সেই জিনিসও আমি আমি ব্যবস্থা করে দিই। আমার যে সমস্ত বললাম যে বন্ধু বান্ধব আছে যারা নিতে চায়, আমি শিয়ালদা পর্যন্ত ডেলিভারি করি। যে বাছাই করা কাঁকড়া, ডিমওয়ালা কাঁকড়া, বড় বড় সাইজের কাঁকড়া, বাগদা চিংড়ি, ঠিক আছে, এগুলো আমরা ব্যবস্থা করে থাকি। শুধু এই যে কটা মাস, এই জুন জুলাই আগস্ট, মে জুন জুলাই আগস্ট, এই 4 মাস আমাদের জঙ্গল বন্ধ থাকে, ঠিক আছে? আচ্ছা। এর আচ্ছা। জন্য কোয়ালিটি বেস কাঁকড়া বা মানে কাঁকড়া ধরা, মাছ ধরা সম্পূর্ণ বন্ধ। আচ্ছা। এবার এই কোয়ালিটি বেস মাছ কাঁকড়া পেতে গেলে এই নদী খাল খুললে হুম। তখনই একমাত্র পাওয়া যায়, ঠিক আছে? এখন তো মাছের ডিম হচ্ছে, মাছের সেই বংশ বিস্তার জন্যই হচ্ছে, তার জন্য সেই জন্যই হ্যাঁ বন্ধ বন্ধ রয়েছে। আছে। আচ্ছা। মাছ ধরা, কাঁকড়া ধরা সব বন্ধ আছে। এবং এর সঙ্গে সঙ্গে আমরা আমার যে মানে ফেসবুক পেজে আরও বিভিন্ন অ্যাড যায়, তার হুম। মধ্যে আমার মানে নিজের বাড়িতে তৈরি করা, আমাদের গ্রাম থেকে কালেকশন করা যে ঘি, মানে মাখন, মাখন থেকে যে ঘি তৈরি হয়, হ্যাঁ, আমাদের হ্যাঁ, নিজে হ্যাঁ। বাড়িতেই দেশি মায়ের, গরু। হ্যাঁ দেশি গরু, মায়ের হাতেই তৈরি করা ঘি তৈরি হয়। এখন মূলত মাছ কাঁকড়াটা অফ আছে, হ্যাঁ। এখন মূলত দুটো জিনিসই বেশি আমার মানে মানে সেল হচ্ছে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে মধু, আর দ্বিতীয়ত তোমার হচ্ছে ঘি। এই দুটো আচ্ছা। নিয়ে এখন বেশি, আর তার সঙ্গে তো আচার আছেই, সেগুলো সবাই ফেসবুক পেজে গেলে দেখতেই পাবে হ্যাঁ, কি কি অ্যাড ফেসবুক যাচ্ছে। পেজে গেলে আপনারা পুরো ডিটেলস পেয়ে যাবেন যে রয়্যাল ম্যানগ্রোভে রয়্যাল ম্যানগ্রোভে কি কি প্রোডাক্ট রয়েছে, সেইগুলো আপনারা দেখতে পাবেন। আর অবশ্যই পেজটাকে একবার ফলো করে রাখবেন, কারণ পেজটা ফলো করে রাখলে নতুন কিছু আপডেট এলে, অলোক যদি নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসতে চায় বা নিয়ে আসে, সেই প্রোডাক্টগুলো আপডেট পাবেন। শুধু এই সঙ্গে আমি আর একটা কথা তোমার থ্রুতে সবাইকে আমি বলতে চাই, হুম, যে নিশ্চয়ই একটাই বলো। কথা, যে সুন্দরবনে শুধু ঘুরতে আসা নয়, সুন্দরবনের শুধু আমার প্রোডাক্টের কথাই নয়, এই ভিডিওর মাধ্যমে সুন্দরবনে যদি কোনো মানুষের, কলকাতা বা তার বাইরে কোনো মানুষের যদি সুন্দরবন সম্পর্কে কোনো তথ্য বা সুন্দরবন সম্পর্কে কোনো জিনিস জানার থাকে, বা সুন্দরবনে কোনো তার কোনো কিছু দরকার বা কোনো কিছু হেল্পের দরকার হয়, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আমি আমার সাধ্য মতন আমি চেষ্টা করবো তাদেরকে হেল্প করার। এটা খুব ভালো কথা বললে, কারণ এই অপরিচিত জায়গায় আমার সাথে যখন তোমার প্রথম আলাপ হয় বা পরিচয় হয়, আমিও তো এত কিছু জানতাম না।
তোমার সাথে আমার পরিচয় হওয়ার পর আমি এই জায়গায় অনেক কিছু জানতে পেরেছি। সেই দিক থেকে যখনই আমি তোমাকে জিজ্ঞেস করি সেই হেল্পটা পেয়েছি। অবশ্যই অবশ্যই। এবং আহ, তুমি যে এই কাজগুলো করছো, আমার তো মেন এই ভিডিও বানানোর উদ্দেশ্যই হচ্ছে যত গাইড ভাইরা রয়েছে বা দাদারা রয়েছে তাদেরকে সবার সামনে পরিচিত করার। শুধু আমাদের বেঙ্গল না, বেঙ্গলে হয়তো আমার বলার মাধ্যমটা বাংলা, আমি আগামী দিনে সাবটাইটেল নিয়ে এসেও করার চেষ্টা করব, যাতে শুধু বাংলার মানুষ নয়, বাংলার বাইরে আমাদের ভারতবর্ষের যে যে কোনো প্রান্তের মানুষ তো যাতে আমাদের পশ্চিমবঙ্গে আসে এবং পশ্চিমবঙ্গের যে ট্যুরিজম রয়েছে সেইগুলো তারা যাতে দেখার সুযোগ পায়, তার জন্যই এগুলো করা। আর মেনলি আমি করি গাইডদের নিয়ে যাতে তাদের দু পয়সা রোজগারও হয়। সেই কারণে আমি গাইডদের নিয়েই বেশি ভিডিও করা পছন্দ করি। তাদের যদি একটু প্রমোশন হয়, তাদের যদি একটু আহ উপার্জনের পথ প্রসারিত হয়, তাতে আমার এই ভিডিও করাটাই সার্থক। আমি সেই প্রচেষ্টাতেই আমি ভিডিওগুলো করি। নতুন যারা আমার চ্যানেলে রয়েছেন তারা চ্যানেলে গিয়ে যদি দেখেন তারা খুঁজে পাবেন আমার যত ভিডিও আছে ম্যাক্সিমামটাই গাইডদের নিয়ে। এবং চেষ্টা করেছি এই ভিডিওটাকেও গাইডদের নিয়ে করার। অলোক আমাকে ইউটিউবে কমেন্ট করেছিল যে আমার আমার সাথে একবার ভিডিও করো, তাই আমি চলে এসেছি অলোকের ডাকে আজকে অলোকের সাথে ভিডিও করার জন্য, তার পাশে দাঁড়ানোর জন্য। আপনারাও চেষ্টা করুন এদের পাশে দাঁড়ানোর এবং এদেরকে সহযোগিতা করার। পশ্চিমবঙ্গে যদি ট্যুরিজম বাড়ে, পশ্চিমবঙ্গে সত্যি এই ভাইগুলো বা দাদাদের উপকার হবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমার যে চেনা পরিচিত বন্ধু এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং আমার আত্মীয় স্বজন এবং যারা আমাকে চেনেন তাদেরকে আমি অনুরোধ করব, দাদার যে ইউটিউব চ্যানেল আছে অ্যান্টোনিও ডিকস্টা ওয়াইল্ড টেলস বলে, সেই চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং দাদার পাশে থাকবে। আর সেই সঙ্গে আমার সঙ্গে তো থাকছই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরপরে আরও ভালো ভিডিও নিয়ে আসবো সুন্দরবনের উপরে। আগামীতে আপনারা কার সাথে ভিডিও দেখতে চান অবশ্যই এই ভিডিওটা দেখার পর কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব সেই গাইড দাদা বা ভাইয়ের সাথে ভিডিও করার জন্য। আর যে গাইড দাদা বা ভাইরা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাকে জানাতে পারেন বা কমেন্ট করে জানাতে পারেন যদি তারা ইন্টারেস্টেড থাকেন ভিডিও করার জন্য। আমি কথা দিচ্ছি আমি তাদের কাছে আসবো এবং তাদের সাথে ভিডিও করব। দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।